তারপর তিনজনেই হো হো করে হাসতে লাগলো। পুরো ঘাটটা মুহূর্তে তাদের অট্টহাসিতে মুখরিত হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই দরজায় ছোট ছোট পায়ের শব্দ শোনা গেল। দরজার কপাট ঠেলে ঘরে ঢুকলো বীর। পাপা তুমি কি করছো? তাকে ঘরে প্রবেশ করতে দেখে তিন বন্ধুর হাসাহাসি মুহূর্তে যেন থমকে গেল। সচেতন হয়ে উঠলেন তারা। আশাদার জুয়েল দ্রুত হাতে জ্বলন্ত সিগারেটগুলো মেঝের ওপর ফেলে পা দিয়ে পিষে নিভিয়ে ফেলল। বোরাকো তার হাতের হেডটা নিভিয়ে দ্রুত সবগুলো কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। ঘরের ভেতর তখনও হালকা ধোঁয়া পাচ্ছে। বীর ভিতরে দুই পা ধাপ আসতেই ধোঁয়ার গন্ধে তার নাকে সুরসুরি শুরু হলো। খুব খুব করে কাশতে শুরু করলো সে। পাপা বোরাকের কপালে ভাঁজ পড়ল। বন্ধুদের একবার চোখ রাঙানি দিয়ে সে দ্রুত ঘরের জানলাগুলো খুলে দিল। বারান্দার দরজাটাও খুলে দিল যাতে বাতাস চলাচল করতে পারে। এরপর ড্রেসিং টেবিলের উপর থেকে রুম ফ্রেশনার নিয়ে পুরো রুমে স্প্রে করে দিল। জুয়েল ততক্ষণে এগিয়ে গিয়ে বীরকে কোলে তুলে নিল। বীরের পিঠে আলতো করে চাপড় দিয়ে একগাল হেসে বলল, আমাদের চ্যাম্প এতক্ষণ কোথায় ছিল? বীর তার ছোট্ট ছোট হাত দিয়ে জুয়েলের ঘাড় জড়িয়ে ধরে বলল, আমি তো শুধু চাচুর সাথে খেলা করছিলাম। আশাদার জুয়েল এবার বীরের সাথে মেতে উঠল। ওর অবুঝ অবুঝ কথাগুলো তারা বেশ এনজয় করে। মনে হয় সারাদিন এই বাচ্চাটার সাথে কথা বললেও তাদের কথা ফুরাবে না। বুড়াকে এক ধ্যানে ওদের খুনসুটি দিকে তাকিয়ে আছে। এবার কিছুটা নিজের মনেই বিড়বিড় করে উঠল, নাও মাই ব্যাডলি উইশ আসাদ, আমি যদি আমার বাচ্চাটাকে এমন একটা মায়ের মতো মা উপহার দিতে পারতাম। বোরাকের আক্ষেপ ঝরানো কণ্ঠ শুনে আশাদার জুয়েল মুহূর্তেই থমকে গেল। তবে সেই আক্ষেপটুকুর মাঝে কিছুটা আশার আলো খুঁজে পেল তারা। মৌটুসি বিছানায় শোয়া হয়ে আছে আর তার বুকে উপুর হয়ে শুয়ে আছে চড়ুই। হাত দিয়ে মৌটুসি জামা জিপারটা অল্প খুলছে আবার লাগাচ্ছে। এটাই ওর এখন খেলা। খুব মজা পাচ্ছে যেন। ঘুম থেকে ওঠার পর ব্যথা আর তেমন নেই। ফলে আবারও তার সহজাত প্রাণবন্ত হয়ে ওঠে মেয়েটা। এদিকে মৌটুসির মাথায় এখন হাজার কথা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সব হিসেব এক জায়গাতে এসে জট পাকে যাচ্ছে। বোরাকে সে পূর্বে কোথায় দেখেছিল তা এবার মনে করতে পেরেছে। তবে সেদিনের অভিজ্ঞতায় মানুষটাকে যতটা নির্দয় খাটাস ভেবেছিল, মানুষটা ততটাই ভালো আর দয়ালু। সাচ আ জেন্টলম্যান। সেটা চিন্তার ব্যাপার নয়। চিন্তার ব্যাপার হলো মানুষটার কণ্ঠস্বর। মনের এই বিরাট কনফিউশন ক্লিয়ার না হওয়া পর্যন্ত ওর শান্তি নেই। হুট করে মৌটুসির মাথায় এর একটা সমাধান বের হলো যেন। বুকে থাকা চড়ুইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, চড়ুই পাখি, তোমার বীর বন্ধুর পুরো নাম তুমি জানো? চড়ুই কিছুক্ষণ চুপ থেকে মনে করার চেষ্টা করলো, কিন্তু অত বড় নাম একবার শুনেই মনে রাখা সম্ভব নয় ওর ছোট্ট মস্তিষ্কে। শেষমেশ ঠোঁট উল্টে বলল, বীরবন্ধু বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি মাম্মা। আচ্ছা থাক, সমস্যা নেই। কিছুক্ষণ পরেই চড়ুই ধরপড় করে বিছানা থেকে নেমে গেল। মৌটুসি অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ মাম্মা? চড়ুই কোনো কথা না বলে দৌড়ে গিয়ে টেবিলের উপর থেকে তার স্কুল ব্যাগটা নিয়ে এলো। ব্যাগে চেন করে ছোট্ট একটা খাতা বের করে একটা একটা করে পৃষ্ঠা উল্টাতে লাগলো। এরপর কাঙ্ক্ষিত পৃষ্ঠা এসে মৌটুসির দিকে বাড়িয়ে দিল খাতাটা। এটা আমার বীরবন্ধুর নাম। খাতার মাঝখানে বড় অক্ষরে খুবই কাঁচা হাতে লেখা, আজান বীর শিকদার। মৌটুসি চোখ গোল গোল করে তাকিয়ে আছে লেখাটার দিকে। কয়বার চোখ ঝাপটা দিয়ে আবার দেখলো, না ঠিকই আছে। তার মানে তার মনের অসম্ভব ভাবনাই সত্য প্রমাণিত হয়ে গেল। বীর শিকদার বংশের ছেলে। আজ তাদের বাড়িতেই কেক নিয়ে গিয়েছিল সে। সব থেকে বড় কথা, তার পাপা মানে মিস্টার জেন্টলম্যানের কণ্ঠের উপর এক দফা ক্রাশও খেয়ে এসেছে। মৌটুসি দুই হাতে মুখ ঢেকে নিল। ইস কি লজ্জা লজ্জা! বীরের মা কোনোভাবে এই খবর জেনে গেলে মৌ তোর মাথার সবকটা চুল টেনে ছিঁড়বে। ওই ভদ্র মহিলা তার সুদর্শন হাজবেন্ডের কণ্ঠের উপর ক্রাশ খাওয়া, তোর পেট কেটে বের করে আনবে একদম। সাবধান মৌ, সাবধান। বাড়ির বাইরে বাগানে রাতের ডিনারের ব্যবস্থা করা হয়েছে। একটা পিকনিক ভাইব দিচ্ছে ব্যাপারটা। আশা সকালের কেকটা এনে রাখলো টেবিলের উপর। তারপর সবাইকে ডাকলো, গাইস এইদিকে এসো, কেক কাটা হবে এখন।
আশার কথা শুনে সবাই হুড়মুড় করে এসে জড়ো হলো টেবিলের কাছে। স্নেহা চোখ বড় বড় করে বলল, ওয়াও, চকলেট কেক! কি উপলক্ষে? স্নেহার কথা রেশ না কাটতেই শুভ চট করে বলে উঠল। তোর বিয়া উপলক্ষে? স্নেহা এবার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রেজিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, খালামণি, তোমার ছোট ছেলেকে যত তাড়াতাড়ি পারো বিয়ে দিয়ে দাও, বুঝলে? তার বিয়ে পিনিক উঠেছে, বিয়ে ছাড়া আর কোনো কথা বের হয় না মুখ দিয়ে। রেজিয়া বেগম মেকি গম্ভীর হয়ে বললেন, বিয়ে তো দেব, কিন্তু বউকে খাওয়াবে কি মা? না পারতে তো এখন আমাকে একটা সার পুষতে হচ্ছে ঘরে, সাথে আবার গাভীও বরণ করে আনতে বলছিস। দুদিন পর সেই গোয়ালে গন্ডায় গন্ডায় বাচ্চা দিবে। এত খড়খুটা আর খাবার পাবো কোথায় মা আমি? ভদ্রমহিলা রসিকতা এক দফা হাসাহাসির রোল পড়ে গেল। তখনই হাসান বীরকে কোলে করে এসে উপস্থিত হলো সেখানে। ওকে চেয়ারের উপর দাঁড় করিয়ে হাতে চাকু ধরিয়ে দিয়ে সকলের অ্যাটেনশনে বলে উঠল, এই কেক হলো আমার বীর সোনার মাম্মা খোঁজার মিশন আরম্ভ করে উপলক্ষে। বীর বাবা, কেকটা কেটে আমাদের বহুল কাঙ্ক্ষিত মিশনের উদ্বোধনটা এবার করে দাও তো সোনা। বীর এত কিছু না বুঝেই খুশি মনে কেক কাটলো। সকলেই 1-2 পিস করে খেয়ে বেশ সুনাম করলো কেকের। মোটামুটি এখান থেকে মৌটুসির কেকের একটা ভালো রিভিউ এলো। নেহা তো বোরাকের থেকে মৌটুসির পেজ লিঙ্কের শেয়ারও নিয়ে রাখে, যাতে সেও সময় করে অর্ডার দিতে পারে। খাওয়া দাওয়া শেষে আজকের মূল আলোচনা নিয়ে বসলো সবাই। রেজিয়া বেগম আর লামিয়া বেগম ছেলেমেয়েদের স্পেস দিয়ে বীরকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। এসব খোলামেলা আলোচনায় তারা উপস্থিত থেকে অস্বস্তিতে ফেলতে চান না। বোরাকের সামনে মেয়েদের ছবি আর বায়োডাটার স্তূপ। না চাইতেও মেয়েগুলোর ছবিগুলো একটা একটা করে টেনে দেখতে হচ্ছে তাকে। তবে সে ভেবে পাচ্ছে না মাত্র 2 দিনের মধ্যে এতগুলো বায়োডাটা তারা জোগাড় করলো কিভাবে, তাও একজন সিঙ্গেল ফাদারের জন্য। সব মেয়ে তো এই কন্ডিশন একসেপ্ট করবে না। শেষমেশ বোরাক বলেই ফেলল, এতগুলো বায়োডাটা, এরা সকলে আমার কন্ডিশন জানে তো, নাকি আমি যে সিঙ্গেল ফাদার তা না জেনে নিয়ে এসেছিস? আশাদ বলল, সবাইকে সব জানিয়ে নিয়ে এসেছি ভাই, এত টেনশন নিতে হবে না তোকে। তোর কন্ডিশন জানার পরেও পাত্রীর বাবা তোর কাছে কন্যা সম্প্রদান করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। শিকদার বাড়ির একমাত্র ছেলের কদর তো আর কম নয়। আশা এবার বোরাকের দিকে একটা ছবি এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, এটা দেখো, আমাদের সবারই মোটামুটি পছন্দ হয়েছে। মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছুই পারফেক্ট। বোরাক হাত বাড়িয়ে ছবিটা হাতে নিল। বেশ সুন্দর এক তরুণীর ছবি। বোরাক এক নজর দেখে নিয়ে বলল, বয়স কত এই মেয়ের? জুয়েল বলল, প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স 3rd ইয়ারে পড়ে, তাহলে কত ইয়ার হবে? বড় জোর 23-24। বোরাক বলল, আমার বয়স কত? আরও মনে মনে হিসেব করে বলল, 31 বছর 4 মাস 12 দিন। কেন ভাইয়া? বোরাক এবার শান্ত দৃঢ় কণ্ঠে বলল, তাহলে 28 থেকে 33 এই রেঞ্জের মধ্যে মেয়েদের বয়স হতে হবে, কোনোভাবে 28 নিচে যেন না হয়। হাসান বলল, এই বয়সী অবিবাহিত মেয়ে পাওয়াটা হয়তো একটু টাফ হবে বোরাক, কেননা বাংলাদেশের অধিকাংশ মেয়েরই 25-এর মধ্যেই বিয়ে হয়ে যায়, আর যাদের পাওয়া যাবে তাদের বেশিরভাগই দেখা যাবে ডিভোর্সেই, আর নয়তো তোমার কন্ডিশন মেনে নিবে না। ডিভোর্সি হলে আমার কোনো সমস্যা নেই ভাইয়া, যদি তার ডিভোর্সের কারণটা যথার্থ হয়। আমারই সুন্দরী হতে হবে না, বরং বাহ্যিক রূপ যত কম হবে ততই ভালো। জীবনসঙ্গী হিসেবে আমার এখন কেবল একজন ম্যাচিওর বুঝদার কাউকে চাই, যে কেবল আবেগ নয়, আমার সিচুয়েশনও বুঝবে। হাসান মাথা দুলিয়ে সায় জানিয়ে বলল, না, তোমার যুক্তি ঠিকই আছে। ইমম্যাচুয়ার মেয়েরা আবেগে হয়তো এখন তোমার কন্ডিশন মেনে নেবে, কিন্তু পরে দেখা যাবে সে তোমার বাস্তব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারছে না। আশা এবার স্বামীর উপর তিতিয়ে উঠল, হাসান, তুমি ভাইয়ার সাথে তাল মিলিও না প্লিজ। আমাদের বাড়িতে ডিভোর্সি কোনো মেয়ে বউ হয়ে আসবে না। এর আগে এমন কিছু হয়নি, সামনেও হবে না। এখন ম্যাচিউর ইনম্যাচিউর যাই খোঁজো না কেন, তাকে একেবারেই অবিবাহিত হতে হবে, প্লাস আমাদের এবং ভাইয়ার সাথে মানানসই হতে হবে, ব্যাস। বোরাক শান্ত স্বরে বলল, আশা, অন্যকে বিবেচনা করার আগে তোর ভাই কি সেটাও একবার বিবেচনা কর। আই এম নট অনলি ডিভোর্সি, আই এম অলসো এ সিঙ্গেল ফাদার, আই হ্যাভ এ চাইল্ড।
এটা ভুলে যাস না। এই পর্যায়ে আরোয়া বেশ উৎসাহ নিয়ে টুক করে বলে উঠল, তাহলে কাইরি আপু আমার ভাবি কেমনে হয়? আপু তো ভাইয়াকে অনেক আগে থেকেই পছন্দ করে, সব দিক দিয়েও পারফেক্ট। আশা চোখ রাঙিয়ে কিছু একটা ইশারা করলো আরোয়াকে। আরোয়ার উৎসাহ মুখটা মুহূর্তেই চুপসে গিয়ে চুপ হয়ে গেল সে। মুহূর্তে চঞ্চল পরিবেশটা কেমন নীরব শান্ত হয়ে উঠল। জুয়েল বলল, তাহলে তো এখানকার কোনো মেয়েই চলবে না, এরা সবাই less than 28। আশাদ বলল, বরাক, আর একটু ভেবে দেখ, অনেক মেয়েই তো আছে বয়স কম হলেও তারা মানসিকভাবে পরিপক্ক হয়। তুই কথা বলে দেখ। তোরাই দেখ ভাই, আর সবকিছু মিলে গেলে পরে আমাকে জানাস। এর আগে প্লিজ আমাকে এসবে জড়াস না, এমনিতে মাথায় হাজারটা টেনশন নিয়ে ঘুরতে হয়। বোরাক আর বসলো না। সবার থেকে বিদায় নিয়ে উঠে বাড়ির দিকে হাঁটা দিল সে। তবে পথিমধ্যেই কিছু একটা মনে হতেই ফিরে এসে সাফওয়ানের উদ্দেশ্য করে বলল, সাফন, চটরের একটা খোঁজ নিয়েছিস? হ্যাঁ ভাই, একটু আগেই ফোন করেছিলাম, ব্যথা নেই আর। কথাটা শুনেই ফের ফিরে হাঁটা ধরল বোরাক। আশাদ কৌতূহলী হয়ে জানতে চাইলো। চুড়ইকে? সাফওয়ান বলল, বীরের ক্লাসে পড়ে একটা বাচ্চা মেয়ে। আজকে পেট ব্যথা নিয়ে ওর মা ডাক্তারের কাছে নিয়ে এসেছিল। আমরা তো বীরকে নিয়ে গিয়েছিলাম, তখনই দেখা হয়েছিল। বাচ্চাটা খুব আদুরে আর মিশুক। ওইটুকু সময়ের মধ্যে ভাইয়ের সাথে মিশে গিয়েছে। আশা বলল, বীর চড়ুই পাখি করে যার কথা সবসময় বলে? হ্যাঁ হ্যাঁ, ওই চড়ুই। বীরের সাথে খুব ভাব। শুভ কথা ঘুরিয়ে নিয়ে বলল, আচ্ছা, মূল টপিকে এসো, এখন কি করবে? এগুলো তো একটাও হলো না। আশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর, ঘটককে বলবো এখন একটা বাড়ি খুঁজে দিতে। আশাদ চট করে প্রতিবাদ করে বলল, একদম না ভাইয়া, যাই বলুক, বুড়ি ডিভোর্সে কিছুই চলবে না। 18 থেকে 30-এর মধ্যে একটা অবিবাহিত সুন্দরী মেয়ে খুঁজতে হবে। আমার ভাই কি বুড়ো নাকি? সে কত হ্যান্ডসাম, তার পাশে তো আর যাকে তাকে মানাবে না। সাথী বলল, আচ্ছা, গ্রাম অঞ্চলের কোনো মেয়েরা তো মনে হয় একটু বেশি বুঝদার হয়। স্ত্রীর কথার পিঠে জুয়েল বলল, এখানেও সমস্যা আছে সাথী। গ্রাম অঞ্চলের মেয়েদের আরো তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। দেখা যাবে 18 বছর বয়সেই তারা 2-3টা বাচ্চার মা হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রত্যেকে বিরাট সমস্যায় পড়ে বাকরুদ্ধ হয়ে বসে আছে। এরই মাঝে নেহা আক্ষেপ করে বলে বসলো, বিগত 1 বছর ধরে কোনো বিয়ে খাই না, ভেবেছিলাম এবার বুরাক ভাইয়ার খেতে পারবো, কিন্তু হলো না। আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পাশ থেকে স্নেহা বোনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। থাক আপু, কষ্ট পাস না, হৃদয় তো আমাদেরও ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তা কি আর আমাদের বরাক ভাইয়া দেখতে পায়? শালিদের আক্ষেপ শুনে হাসান মৃদু হেসে বলল, এইসব কাজে সময় লাগবে শালিকারা আমার, 1-2 দিনেই তো সম্ভব না, লম্বা সময়ের ব্যাপার। আবার হুট করেই কখন মিলে যাবে বুঝতেই পারবে না। তার উপর আমার সম্বন্ধী বাবুর শর্তের শেষ নেই। সম্বন্ধে যা আছে তার বোন তো আবার আরও এক ধাপ এগিয়ে। কোনো হতভাগিনীর কপালে এমন দজ্জাল ননদ লেখা আছে কে জানে। আশা ভ্রু কুচকে স্বামীর দিকে তাকিয়ে আছে। এই বুঝি বোমা ফাটলো। স্কুলে আজ প্যারেন্টস মিটিং ডাকা হয়ে, তার উপর কালকেই চড়ুই অসুখ থেকে উঠল, আর আজকেই ওকে একা স্কুলে রেখে শোরুমে গিয়ে স্বস্তি পেত না মৌটুসি। তাই আজকের দিনটা শোরুম থেকে ছুটি নিয়েছে সে। যদিও ছুটি নিতে চায়নি, নানা টাল বাহানা করতে হয়েছে এর জন্য। মৌটুসিরা মাঝ রাস্তায়, তখনই ব্যাগ থেকে তার ফোনটা বেজে উঠল। বাইকের গতি কমিয়ে তার রাস্তায় এক পাশের সাইডে পড়ল মৌটুসি। ফোন বের করে দেখলো স্ক্রিনে আলিফের নাম। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আলিফের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো মৌ, কই আছিস তুই? চড়ুইকে স্কুলে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চড়ুইয়ের স্কুলের সামনে আসতেছি। বলেই আলিফ লাইনটা কেটে দিল। বাইকটা স্কুলের সামনের রাস্তায় উঠতেই গেটের পাশে দাঁড়িয়ে থাকা লম্বা চিকন চাকন গড়নের এক ছেলের দেখা মিলল। কালো একটা জ্যাকেট পরনে, জিপার খোলা বলে ভিতরের খয়েরি শার্টটা দেখা যাচ্ছে। গলায় মাফলার আলতো করে ফেলে রাখা, কাঁধে বড় একটা ট্রাভেলিং ব্যাগ, 2 হাত জ্যাকেটের পকেটে ঢুকে ঠায় দাঁড়িয়ে আছে।
আলিফকে দেখা মাত্রই চড়ুই তর্জনে উঠে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, মাম্মা দেখো, আলিফ মামা ও যে গেটের সামনে। মৌটুসি হকচকিয়ে উঠে বলল, চড়ুই পাখি হাত নামাও, সাইড দিয়ে গাড়ি আসবে। মৌ বাইক সাইড করতেই আলিফ দ্রুত পায়ে সেদিকে এগিয়ে এলো। এক গাল হেসে বাইক থেকে চড়ুইকে কোলে তুলে নিল। আদুরে ভঙ্গিতে গালে চুমু খেয়ে বলল, চড়ুই পাখি কেমন আছে? অসুখ ভালো হয়েছে? চড়ুই আলিফের গলা জড়িয়ে ধরে বলল, অসুখ তো কালকেই ভালো হয়ে গেছে। তুমি কেমন আছো? তোমাকে অনেক দিন দেখিনি। আলিফ চোখ পিটপিট করে চড়ুইকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তাহলে চড়ুই পাখি আলিফ মামাকে মিস করে? হ্যাঁ, মিস করে তো। আলিফ এবার আর চোখে মৌটুসির দিকে তাকালো। সে বাবলিসহীন দাঁড়িয়ে আছে। আলিফ চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চড়ুইয়ের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, চড়ুই পাখি কি খাবে? চড়ুই দুদিকে মাথা নাড়ল। কিছু না, আমি তো নাস্তা করে এসেছি। তো কি হয়েছে? এখন মামার থেকে আবার খেতে হবে? কি খাবে লিস্ট করো তো। আলিফ সামনে দোকানটার দিকে এগিয়ে যেতে নিলে মৌটুসি বাধা দিয়ে বলল, আলিফ, চড়ুইয়ের বাইরের খাবার খাওয়া নিষেধ, ডাক্তারের মানা আছে। রাখ তো, তুই তোর ডাক্তারের নিষেধাজ্ঞা। ডাক্তাররা বলেই একটু খেলে কিছু হবে না। চলো মামা। মৌটুসিকে উপেক্ষা করে চড়ুইকে নিয়ে চলে গেল আলিফ। চড়ুইকে হাত ভর্তি চিপস চকলেট কিনে দিয়ে ফিরে এলো আলিফ। তা দেখে মৌটুসির ভ্রু কুঁচকে উঠল। কপট রাগ দেখিয়ে বলল, তোকে বললাম চড়ুইয়ের এসব খাওয়া নিষেধ, আর তুই গোটা দোকানটাই কিনে দিয়েছিস ওকে। আলিফ তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাত দুটো ছড়িয়ে দিয়ে হাসল। মৌটুসি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল। মুহূর্তেই আলিফের প্রসারিত ঠোঁট দুটো চুপসে গেল। চোখ মুখ কেমন অন্ধকারে ছেয়ে উঠল তার। মৌটুসি চড়ুইয়ের হাতে কেবল একটা চকলেট রেখে বাকি সবগুলো খাবার কেড়ে নিল। মায়ের কাণ্ড দেখে চড়ুই ঠোঁট উল্টে বলল, মাম্মা, এগুলো তো আমার মজা, তুমি কেড়ে নিলে কেন? মৌটুসি খাবারগুলো নিজের টোট ব্যাগে ভরতে ভরতে দৃঢ় স্বরে বলল, আজকে ওটাই খাও, এগুলো আরো 2 দিন পর পাবে তুমি। তাহলে আরেকটা দাও, বীর বন্ধুকেও দিব। ওখান থেকেই অর্ধেক দিও। কিছুক্ষণ চুপ থেকে মৌটুসি জিজ্ঞেস করলো, বাড়ি কবে গিয়েছিলি? পরশু। ভালো আছেন বাড়ি সবাই? আলহামদুলিল্লাহ ভালো। হলে তো মনে হয় যাসনি। না, এখন যাব। আচ্ছা আয় তাহলে, আমাদের যেতে হবে, চড়ুইয়ের ক্লাসের ঘন্টা পড়ে যাবে। তুই শোরুমে যাবি না? না, আজকে ছুটি নিয়েছি, এখানেই থাকবো। আচ্ছা। আলিফ এবার চড়ুইয়ের সারা মুখে ছোট্ট ছোট্ট স্নেহের চুমু এঁকে দিতে লাগলো। সেই মুহূর্তেই বোরাকের গাড়ি তাদের পাশ দিয়ে ধীর গতিতে গ্যারেজের দিকে এগিয়ে গেল। গাড়িতে বাঁ দিকে বসে থাকা সাফওয়ান ও বোরাক উভয়ের দৃষ্টি এক পলকের জন্য আটকে গেল সেই সুন্দর দৃশ্যটিতে। সাফওয়ান কৌতূহল সামলাতে না পেরে বোরাককে বলেই বসল, চড়ুইয়ের বাবার নাকি ভাই? হতে পারে। বোরাকের নির্লিপ্ত কণ্ঠস্বর, যেন এতে তার কোনো কিছুই যাই আসে না। সাফওয়ান ভাবুক ভঙ্গিতে আবার বলল, কিন্তু দেখে তো মনে হচ্ছে চড়ুইয়ের বাবা একটু বেশি ইয়াং। ড্রাইভার গাড়ি পার্ক করলে গাড়ি থেকে নামার সময় হুট করেই আজকের প্যারেন্টস মিটিংয়ের কথা বোরাকের স্মরণে এলো। অগত্যা সে সাফওয়ানের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, সাফওয়ান, তোর একটা কাজ আছে, এখন অফিসে গিয়ে ম্যানেজারকে এই ফাইলটা দিয়ে বাসে চলে যাবে। সাফওয়ান হাত বাড়িয়ে ফাইলটা নিল, তবে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি অফিসে যাবে না ভাই? স্কুলে প্যারেন্টস মিটিং আছে, ওটা শেষ করে যাব। তোকে আর এখন এখানে আসতে হবে না, একেবারে ছুটির আগে এসে বীরকে নিয়ে যাবি। তুমি তো অফিসে চলে গেলে, তাহলে বীর একা থাকবে? ড্রাইভার থাকবে। বীর এখন অনেকটাই সহজ হয়েছে, সমস্যা হবে না। তুই এখন বাসায় গিয়ে ভদ্র ছেলের মতো পড়তে বসবি। এবার ফার্স্ট ক্লাস না এলে বোঝাবো তোকে। সাফওয়ান মাথা চুলকাতে চুলকাতে বীরের দিকে তাকিয়ে বলল, থাকো চাচ্চু, ছুটির সময় দেখা হবে, টাটা। টাটা চাচ্চু। সাফওয়ান গাড়ি থেকে নামতে নিলে বোরাক বলল, নামছিস কেন? গাড়ি নিয়ে যা। না ভাই থাক, চাচা আবার যাবে আসবে, আমি একটা রিক্সা ধরেই চলে যাব।
আলিফ চলে গেলে মৌটুসি আর চড়ুই ক্লাসরুমে গিয়ে বসলো। অল্প কিছুক্ষণের মধ্যেই বীরকে নিয়ে আগমন ঘটল সেখানে। চড়ুইয়ের পাশেই বসেছিল মৌটুসি। বীরকে দেখা মাত্র সে উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, বীর কেমন আছো বাবা? বীর আলতো কণ্ঠে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বীর সোনা। মৌটুসি নিজেই বীরকে আলতো করে ধরে বেঞ্চে বসিয়ে দিল। বীর এবার চড়ুইয়ের দিকে ফিরে ওকে জিজ্ঞেস করলো, চুলি পাখি, তোমার অসুখ ভালো হয়েছে? আমার অসুখ তো কালকেই ভালো হয়ে গেছে বীর বন্ধু। বোরাক মুচকি হেসে হাত বাড়িয়ে চড়ুইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। স্পিরো ভালো হচ্ছে? হাতে ব্যথা কমেছিল? চড়ুই ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, না, ব্যথা করছিল না, আর আমি ভালো আছি। তুমি কেমন আছো আঙ্কেল? পাশ থেকে মৌটুসি মেয়েকে মৃদু শাসিয়ে বলল। চড়ুই পাখি উনি বড় হন না, আপনি করে বলো। বোরাক এবার মৌটুসির দিকে তাকিয়ে বলল, ইটস ওকে মিস, ছোটদের মুখে তুমি ডাকটাই ভালো মানায়। বোরাক চড়ুইয়ের সাথে গল্পে মগ্ন হলো। দেখে মনে হচ্ছে দুজনে বেশ সিরিয়াস কিছু আলোচনা করছে। মৌটুসি আর চোখে একবার তাকালো বোরাকের দিকে। কথাই আছে, নিষিদ্ধ আর দুর্লভ জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে। মৌটুসিও তেমনি খুব আগ্রহ নিয়ে বোরাকের আগাগোড়া পরখ করতে লাগলো। লোকটাকে আজ কালকের থেকে আলাদা দেখতে লাগছে। কালকের গেট আপ ছিল খুবই ক্যাজুয়াল, ব্যাগি জিন্স আর শার্ট, আর তার উপর স্লিভলেস জ্যাকেট। অথচ আজকে কোট প্যান্ট টাই মাথা থেকে পা অব্দি সব কিছুই ফর্মাল। মাথার চুলগুলো পর্যন্ত জেল দিয়ে সেট করানো, মুখে অল্প চাপা দাড়ি, তার মাঝেও থুতনির খাঁজটা অল্প বোঝা যাচ্ছে। ডান ভ্রুর উপরে ছোট একটা লালচে আঁচিল আছে মানুষটার। শির দ্বারা টান টান করে বেশ আভিজাত্যের সাথে দাঁড়িয়ে হাসি মুখে চড়ুইয়ের সাথে কথা বলছে। মৌটুসির এই অ্যাঙ্গেল থেকে একেবারে ছবির হিরোর মতো দেখতে লাগছে তাকে। বড় লোকেরা মনে হয় এমনই হয়, তাদের পোশাক আশাক চলাফেরা সব কিছুতে ফিল্মি একটা ভাইব থাকে। সব কিছুই টাকার কারসাজি। মৌটুসি ধীর স্থির দৃষ্টি নামিয়ে নিল। হঠাৎ ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি টের পেল সে। এখানে বসে থাকলে এই অস্বস্তি বাড়বি বই কি কমবে না। তাই সে চড়ুইকে বলল, চড়ুই পাখি তুমি থাকো, আমি বাইরে গিয়ে বসি। চড়ুই বোরাকের দিকে থেকে চোখ না সরিয়ে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আচ্ছা। আচ্ছা, আর কিছু না? মৌটুসি মেয়ের কাছে কোনো পাতা না পেয়ে ভ্রু কুচকালো। তবুও চড়ুইয়ের তার দিকে কোনো মনোযোগই নেই। সব মনোযোগ সামনের লোকটার উপর। মৌটুসি বিরক্ত। বড় লোকদের সাথে এত ভাব মারার কি আছে? তার মেয়েটাও হয়েছে না? সে টোট ব্যাগটা ঘাড়ে তুলে অসহায়ের মতো মুখ করে ঘুরে দাঁড়াতেই পেছন থেকে বীর হাত টেনে ধরল। মৌটুসি থমকে কৌতূহলী দৃষ্টিতে ফিরে তাকালো বীরের দিকে। বীর সরল মুখে আবদার করলো, আমিও বাইরে যাব, আমাকে নিয়ে যাবে তোমার সাথে? মৌটুসি এবার চোখ তুলে বোরাকের দিকে তাকালো। বীরও তাকালো বাবার দিকে, বলল, পাপা, আমি চুলি পাখির মাম্মাদের সাথে একটু বাইরে যাই। বোরাক বলল, আমিও যাবো বাবা, চলো। সাথে সাথেই চড়ুই বলে উঠল, আঙ্কেল, তোমার সাথে আমার গল্প শেষ হয়নি তো, যেও না, এখনো অনেক গল্প বাকি। মৌটুসি মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে বলল, চড়ুই পাখি, এটা কেমন কথা? আঙ্কেলের কাজ থাকতে পারে। না না, কাজ নেই, তবে বোরাক এবার হাত উঠিয়ে কবজিতে বাঁধা সিলভার ডায়ালের ঘড়িটির দিকে তাকালো। বীরদের ক্লাস শুরু হতে এখনো 10-12 মিনিটের মতো বাকি। বোরাক কবজি থেকে চোখ সরিয়ে মৌটুসির দিকে তাকিয়ে বলল, মিস, আপনি কি ক্যাম্পাসের বাইরে কোথাও যাবেন? না না, ভেতরে মাঠে বসবো। তাহলে বীরের একটু খেয়াল রাখবেন প্লিজ। অবশ্যই, এসো বীর। মৌটুসি হেসে বীরের হাত ধরে ক্লাস থেকে বেরিয়ে গেল। মৌটুসি চলে গেলে চড়ুই এবার বীরের সিটে সরে গিয়ে নিজের সিট ফাঁকা করে দিয়ে বোরাককে বলল, আঙ্কেল, এখানে বসো। বোরাক ফেললো না চড়ুইয়ের আবদার। তাকে করে দেওয়া ছোট্ট জায়গাটিতে বসলো কোনো মতে। খুশি খুশি চড়ুই মাথা উল্টিয়ে বোরাকের দিকে তাকিয়ে গাল ভরে হাসলো। তারপর আবার মেলে বসলো তার গল্পের ঝুড়ি। অদ্ভুত অদ্ভুত সব গল্প তাদের। এই যেমন সকালে তারা কী নাস্তা করেছে তা খুব উৎসাহ নিয়ে একে অপরকে জিজ্ঞেস করছে। আবার কার কী খাবার পছন্দ, কি করতে পছন্দ। অবশ্য চড়ুই নিজের এইসব প্রশ্নের সূচনা করছে
বোরাক সেগুলোর উত্তর করে। এই একই প্রশ্ন পাল্টা চড়ুইকে করছে। এই পর্যায়ে চড়ুই জিজ্ঞেস করলো, আঙ্কেল, তুমি কোথায় কাজ করো? আমি তো অফিসে কাজ করি মামনি। অনেক বড় অফিস? বোরাক এবার একটু ভাবুক ভঙ্গিতে বলল, বড়ই, কিন্তু অল্প বড়। ছোট্ট চড়ুই এবার অবুঝ গর্ভ নিয়ে বলল, আমার মাম্মা ফ্রিজ টিভির অনেক বড় দোকানে কাজ করে। চড়ুইয়ের কথায় বোরাকের ধারণা হলো মৌটুসি হয়তো কোনো ইলেকট্রনিক শোরুমে ওনার। মনে মনে মৌটুসিকে নিয়ে সে একবার বিড়বিড় করলো, আচ্ছা, বিজনেস ওম্যান। স্কুলের বিশাল এক হলরুমে মিটিং বসানো হয়েছে। সারি সারি সাদা কাপড়ে মোড়ানো প্লাস্টিকের চেয়ার পাতানো সেখানে। ইতিমধ্যে সকল অভিভাবক এসে উপস্থিত হয়েছেন। প্রতি স্টুডেন্টের তরফ থেকে একজন করে অভিভাবক ডাকা হয়েছে। মৌটুসি আর বোরাক দুটো আলাদা সারিতে বসেছে, তবু মৌটুসির এখান থেকে বোরাকের বসার জায়গাটা স্পষ্ট। এই যেমন সে এখন দেখতে পাচ্ছে নীতি বোরাকের পাশে বসে তার সাথে মিষ্টি গল্পে মেতে উঠেছে। বেশ হাসি মুখে কথা বলছে দুজন। পূর্ব পরিচিত হয়তো, অসম্ভব না। দুর্নীতির তো আর বড়লোক বন্ধুর অভাব নাই। মৌটুসি চোখ ফিরিয়ে নিল সেদিক থেকে। এমনিতেই এসব পিচ্ছির স্বভাবের মেয়েদের দেখলে তার গা জ্বালা করে। কিছুক্ষণের মধ্যেই প্রধান শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা মঞ্চে এসে উপস্থিত হলেন। মৃদু গঞ্জনে মুখরিত হলো রুমটি। এক নিমেষে শান্ত হয়ে গেল। শুভেচ্ছা বক্তব্য কয়েকজন সিনিয়র শিক্ষকের ছোট ছোট বক্তব্যের পর এবার মূল বিষয়ে আলোচনার জন্য প্রধান শিক্ষক মাইক্রোফোন হাতে নিলেন। সাবলীনভাবেই বলতে শুরু করলেন ভদ্রলোক। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সকলকে আজকের এই সভায় স্বাগত। আমাদের মূল আলোচনা প্রথম বিষয় হলো বাচ্চাদের স্কুল ইউনিফর্ম। আপনারা জানেন আমরা ইউনিফর্মের মডেল কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। নতুন মডেলটি আজই চূড়ান্ত করা হয়েছে এবং আজই আপনাদের হাতে তা পৌঁছে দেওয়া হবে। অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব আপনারা ইউনিফর্মগুলো সংগ্রহ করে নেবেন। একটু বিরতি নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন। দ্বিতীয়ত, আমরা এই সপ্তাহে বৃহস্পতিবার স্কুলের পক্ষ থেকে একটি ছোট শিক্ষা সফরের আয়োজন করেছি। গন্তব্য আমাদের খুব কাছের নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার। আগামী সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস খুব একটা অনুকূল নয়, তাই আবহাওয়াকে বিবেচনা করে আমরা পিকনিকটি এই সপ্তাহের বৃহস্পতিবার রাখার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার সফর শেষ হলে শুক্রবার শিক্ষার্থীরা বিশ্রামের পর্যাপ্ত সময় পাবে। সফরের প্রতিটি শিক্ষার্থীর জন্য খরচ নির্ধারণ করা হয়েছে 1500 টাকা। আপনারা যারা আপনার সন্তানকে পাঠাতে ইচ্ছুক তারা দয়া করে নিজ নিজ ক্লাস টিচারের কাছে আজকালকের মধ্যেই কনফার্ম করে দেবেন। এছাড়া প্রতি শিক্ষার্থীর পক্ষ থেকে সর্বোচ্চ 2 জন অভিভাবক আমাদের সাথে ওই সফরে যোগ দিতে। প্রধান শিক্ষকের কথা শেষ হতেই অভিভাবকদের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হয়ে গেল। মৌটুসির পাশেই বসা 2 জন অভিভাবক নিজেদের মধ্যে নিচু স্বরের কথোপকথন ওর কানে এলো। একজন মহিলা ভ্রু কুঁচকে পাশের জনকে বললেন, এত কম ফি? মাত্র 1500 টাকায় সব কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারছি না। যাতায়াত, খাবার সব মিলিয়ে তো খরচ অনেক বেশি হওয়ার কথা। দ্বিতীয় মহিলা হালকা মাথা নেড়ে বললেন, খাবারের মান কেমন হবে সেটাই ভাবছি। এমনিতেই আমার মেয়ে মনে হয় না ওদের খাবার খেতে পারবে। আমি ওর জন্য বাসা থেকে কিছু একটা বানিয়ে নিয়ে যাব, বন্ধুদের সাথে আনন্দ করতে পারবে, এটাই লাভ। মহিলা দুটোর কথা শুনে মৌটুসির মনে মনে একটু হাসলো। 1500 টাকার অঙ্কতে কত তুচ্ছভাবে দেখছে এরা, অথচ 1500 টাকা দিয়েই তাদের মতো মধ্যবিত্ত পুরো একটা পরিবার ঘুরে আসতে পারবে সেখান থেকে। এই জন্যই হয়তো আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য সম্পূর্ণ আপেক্ষিক আর পারিপার্শ্বিক একটা বিষয়। সমাবেশ শেষে প্রত্যেক অভিভাবকদের হাতে একটা করে স্ন্যাক্সের প্যাকেট আর নতুন স্কুল ড্রেসের মডেলের ছাপানো কাগজ দেওয়া হলো। মৌটুসি কাগজটা হাতে পেয়ে তা উল্টে পাল্টে দেখতে লাগলো। মেয়েদের জন্য হালকা হলুদ রঙের ফুল শার্ট আর নেভি ব্লু স্কার্ট, সাথে টাই। আর ছেলেদের একই শার্ট, প্যান্ট আর টাই। কাগজের উপর পৃষ্ঠে কয়েকটা দোকানের নাম উল্লেখ করা, যেখানে
যেখানে একেবারে তৈরি করা ইউনিফর্ম পাওয়া যাবে। হলরুম থেকে বেরিয়ে এসে মৌটুসি মাঠের একপাশে এসে দাঁড়ালো। আজকে উত্তরে হাওয়া বইছে বেশ, পরনে তার আসমানি রঙের লং স্কার্টটা একদিকে উঠছে, সাথে বাতাসের ঝাপটায় মাথার ঢিলে পনিটেল ও কপালের বেবি হেয়ারগুলো এলোমেলো হয়ে পড়েছে। মৌটুসি এক হাতে গায়ের চাদরটা ধরে অন্য হাত দিয়ে বেবি হেয়ারগুলো গুছিয়ে কানের পিঠে গুজে দিল। তখনই বোরাক এসে দাঁড়ালো তার সামনে, সৌজন্যমূলক কণ্ঠে বলল,